যদি ওনাকে পালাতে হবে তখন তাকে ওপর থেকেই পালাতে হবে, মাটি দিয়ে হেঁটে পালাতে পারবে না। কোথা দিয়ে যাবেন? ভারতের ওপর দিয়ে যাবেন তো? আমি প্রশ্ন করছি ওনার কাছে, যাবেন কোথা দিয়ে? যদি বাংলাদেশ থেকে আপনাকে পালাতে হয় তখন আপনি কোথায় পালাবেন? ভারত ছাড়া, ভারতের আকাশসীমা ছাড়া পালাতে পারবেন? দিনের পর দিন বাংলাদেশের লোকেরা ভারতে চলে আসবে, ভারত মাথা ঘামাবেন? এটা হয়? ভারতীয় নাগরিকরা মাথা ঘামাবে না? হয়। আর আমাদের দেশে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের একটা বড় সমস্যা আছে, তারা কি ফেলে এসেছেন সেটা আলোচনা করতে পারেন, কেন চলে এসেছেন সেটা আলোচনা করবেন না, সেটা তারা ভুলে গেছে, তাদের আপকামিং জেনারেশনও ভুলে গেছে। এইটা হচ্ছিল সমস্যা। খাবার, জল, ইলেকট্রিসিটি সবকিছু ভারতের ব্যবহার করে, আর ভারতের বিরোধিতা করবে। আমি তো বলছি আইন আদালত বলে কোনো জিনিস আছে? চিফ জাস্টিসকে পালাতে হয়। এখানকার বুদ্ধিজীবীরা হলো দালাল বুদ্ধিজীবী, ওরা বুদ্ধি বেচে পয়সা করে খান। সেটা জানি। দেখুন, বাংলাদেশে হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, আর বাংলাদেশের আদালত ব্যবস্থা বলুন, আইন প্রশাসন বলুন, আমি এগুলোর কোনোটাই ভরসা রাখি না। কারণ এই প্রতিষ্ঠানগুলোর কোনোটারই বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এবং বাংলাদেশের যে সরকার আছে, বাংলাদেশে কোনো আইন আছে বলে আমি অন্তত মানিও না, বিশ্বাসও করি না। ভ্যান্ডালিস্টদের একটা দেশ তৈরি হয়ে গেছে, 45 থেকে 50% লোকই হলো ভ্যান্ডালিস্ট। তার দুটো এক্সাম্পল আমি আপনাদের দিতে পারি। একটা হলো শেখ মুজিবুর রহমান, তাকে 1975 সালে খুন করা হয়েছিল সপরিবারে। তারপরে বাংলাদেশে একটি আইন পাশ হয়, সেই আইনটা হলো ইনডেমনিটি অ্যাক্ট। এটা অনেকে জানে না, ভারতবর্ষে তো কেউ জানেই না, বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ জানতে পারেন যে ইনডেমনিটি অ্যাক্ট। ইনডেমনিটি অ্যাক্টটা কি? যারা যারা শেখ মুজিবুর রহমানকে খুন করেছেন তাদের কোনো বিচার হবে না, এরম ধরনের একটি আইন কোনো গণতান্ত্রিক দেশে পাশ হতে পারে? এই আইনটা ছিল বাংলাদেশে, এবং 1975 সাল থেকে আইনটা আপনার 1995 সাল পর্যন্ত ছিল। 96 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখন তিনি এই আইনটাকে রিপিল করেন। রিপিল করার পর বিচার স্টার্ট হয়, তারপরে ওনার সরকার বদল হয়, বিচার দীর্ঘদিন পড়ে থাকে। তারপরে 2008, 9 কি 10 সালে তারপরে যারা যারা বঙ্গবন্ধুর হত্যাকারী তাদের ফাঁসি হয় এবং অনেকে পালিয়ে যায়, তারা বাংলাদেশে আসে। এটা একটা প্রথম বিষয়। আমি এই জন্যই আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা কোনোটারই বাংলাদেশের ভরসা রাখি না। দ্বিতীয় কথা হচ্ছে হলো, আপনারা দেখে থাকবেন আমি কোনো দল, মত, জাতি বা কোনো ধর্ম নির্বিশেষে আমি আরো একটা কথা বলছি, সেটা হচ্ছিল বাংলাদেশের চিফ জাস্টিস, জাস্টিস সিনহা। তিনি ছিলেন বাংলাদেশের চিফ জাস্টিস। বাংলাদেশে একটি সংবিধান সংশোধন নিয়ে তিনি রায় দিয়েছিলেন। রায়টা এটা ছিল যে জুডিশিয়ারিকে, মূলত তার টার্গেট ছিল জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট করা। তো রায় ঠিক হতে পারে, রায় ভুল হতে পারে, লার্জার বেঞ্চে যেতে পারে। এটাগুলো যত আপনার যেগুলো গণতান্ত্রিক দেশ বা যে দেশে আইন কানুন আদালত আছে সেই সব দেশে এইভাবে হয়, মেনে নেয় মানে না সেটা নিয়ে থাকে। সেই চিফ জাস্টিসকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হলো। তিনি তো কোনো রাজনৈতিক দল করতেন না, বা তিনি কোনো ভুলভাল কোনো কাজও করেনি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এই সেই হেনা তেনা করে বাংলাদেশের যারা মুসলিমীয় তৎকালীন যারা সরকারে চালিয়েছিলেন তাদেরকে চিফ জাস্টিসকে দেশ থেকে চলে যেতে হলো, এবং তিনি গিয়ে এখন কানাডায় আছে। এই দেশ থেকে পালিয়ে যাওয়া বা দেশ থেকে চলে যাওয়া আর খুনি, এটা হলো বাংলাদেশের একটা কালচারের মধ্যে পড়ে। আপনি দেখুন জিয়াউর রহমানও বাংলাদেশের একজন বড় নেতা ছিলেন। শেখ মুজিবুর রহমানের পরে বাংলাদেশে আমি যতটুকু পড়ে জেনেছি, জিয়াউর রহমানকেও প্রচুর মানুষ ভালোবাসেন, সমর্থন করেন ওনার দেশে। সে রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে দুটো দলের মধ্যে, কিন্তু সেই জিয়াউর রহমানও আপনি দেখবেন যে বাংলাদেশে তিনি খুন হয়ে গেলেন। এবং আপনি দেখবেন যে এই বাংলাদেশের একটা এই 50% যারা মানুষ রয়েছে, এদের মাথার মধ্যে শুধুমাত্র একটা জিনিসই ঢুকে থাকে, সেটা হলো পাকিস্তানের বাইরে নয়, কোনো উন্নততর মুসলিম দেশের চিন্তা ভাবনা বা তাদের কাজ বা তাদের সায়েন্স বা তাদের টেকনোলজি, সেগুলো এদের মাথায় ঢুকবে না। সৌদি, ইউনাইটেড আরব এমিরেটস, তাদের দেখুন দেশ মুসলিম কান্ট্রি, ইসলামিক নেশন। আপনি দেখবেন এই আপনার ইন্দোনেশিয়া, সেটাও কিন্তু পৃথিবীর সব থেকে বড় পপুলেশন ওয়াইজ সব থেকে বড় মুসলিম একজন দেশ। এইসব দেশগুলোর যে কাজকর্ম করছে বা তারা এগিয়ে যাচ্ছে, তাদের উন্নতি হচ্ছে, সেগুলো কিন্তু এই বাংলাদেশের মধ্যে যেগুলো পাকিস্তানি আছে তাদের মধ্যে আপনি দেখতে পাবেন না। তাদের মধ্যে একমাত্র জিনিস আপনি দেখতে পাবেন সেটা হলো ভারত বিরোধিতা, সংখ্যালঘু বিরোধিতা। এই দুটো জিনিসই তাদের মধ্যে চলে। শুধু তারা সংখ্যালঘুদের বিরোধিতা করেন এটা বলাটাও ভুল। তাদেরকে আপনি এটাও দেখতে পাবেন যে তাদের দেশে তাদের কথা যদি কেউ না শোনে তো তাদের বিরুদ্ধে তারা লড়াই করতে নামে, এবং সেই লড়াইয়ের ব্যাপারটা গণতান্ত্রিক প্রক্রিয়া না, তারা সবসময় অ্যাকশন, খুনোখুনি, মারপিট, আগুন জ্বালিয়ে দেবো, এই
অ্যাকশনটার মধ্যেই তারা বিশ্বাস করে এবং তাদের বিরুদ্ধে যে অ্যাকশন নেওয়া প্রয়োজন তাদের বিরুদ্ধে সেই অ্যাকশন নিতে হবে। দুনিয়াতে আপনি একবার একটা লোককে বলবেন মারবো, দুবার একটা লোককে বলবেন মারবো, ভয় পাবে, তিনবার বলবেন মারবো, ভয় পাবে, চারবারে বেলা বলে মার, মানুষ একবারই মরে, দুবার নয়। আমার একটা প্রশ্ন আছে যে ইসকন কি মৌলবাদী যে নিষিদ্ধ করতে চেয়ে হাইকোর্ট যেতে হলো? দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, ইসকন যে সংগঠন তারা মানুষের সেবা করেন, তাদের একটা ধর্মীয় ভাবাবেগ আছে। এখন সেইটা বাংলাদেশের একটা বড় অংশ, 40% মানুষের মধ্যে সেটা তাদের পছন্দ না, সেটা থাকতে পারবে না। একনায়কতন্ত্র, যে আমি যেটা বলছি সেটাই থাকতে হবে, বাকিগুলো থাকবে না, এই থিওরিটার বিরোধিতা আমি করি। আমি কোনো জাতি, কোনো ধর্ম, কোনো রাজনৈতিক দল কারোর বিরোধিতা করি না, কিন্তু এইটা ছাড়া আর কিছু থাকবে না, এটাকেই রাখতে হবে ধরে। এই যে থিওরি যারা মানেন বা যারা বিশ্বাস করেন এবং তার জন্য বাকি যারা আছে সবাই শত্রু, সবাইকে মেরে ফেলতে হবে, এই যে থিওরিটা, এটা বাংলাদেশে আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছেন তারা এই গোষ্ঠীটাকেই রিপ্রেজেন্ট করছেন। আজকে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ভারতের খেয়ে ভারতের পরে, আমি একটা প্রশ্ন রাখতে চাই, যখন ইউনিশ সরকার তিনি আছেন, তিনিও যে সারা জীবন থাকতে পারবেন বাংলাদেশে তা না, ওপর থেকে এসে বসে পড়েছেন। যেদিন ওনাকে পালাতে হবে তখন তাকে ওপর থেকেই পালাতে হবে, মাটি দিয়ে হেঁটে পালাতে পারবে না। কোথা দিয়ে যাবেন? ভারতের ওপর দিয়ে যাবেন। তো আমি প্রশ্ন করছি ওনার কাছে, যাবেন কোথা দিয়ে? যদি বাংলাদেশ থেকে আপনাকে পালাতে হয় তখন আপনি কোথায় পালাবেন? ভারত ছাড়া, ভারতের আকাশ সীমা ছাড়া পালাতে পারবেন? যদি পালাতে হয় কোনোদিন, যারা যারা পালিয়েছেন বড় বড় কথা বলে যাচ্ছেন, সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র শুধুমাত্র যারা যারা সংখ্যালঘু তাদের বিরোধিতা আর ভারতের বিরোধিতা। ভারত মাথা ঘামাবে না, হয় নাকি কখনো? একদমই, তিনি বলছেন এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। চিন্ময় প্রভুকে গ্রেফতারি এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, ভারতবর্ষ যেন না করে। দিনের পর দিন বাংলাদেশের লোকেরা ভারতে চলে আসবে, ভারত মাথা ঘামাবে না, এটা হয়? ভারতীয় নাগরিকরা মাথা ঘামাবে না, হয়? আর আমাদের দেশে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের একটা বড় সমস্যা আছে, তারা কি ফেলে এসেছেন সেটা আলোচনা করতে পারেন, কেন চলে এসেছেন সেটা আলোচনা করবেন না, সেটা তারা ভুলে গেছে, তাদের আপকামিং জেনারেশনও ভুলে গেছে। এইটা হচ্ছে সমস্যা। আজকে ঘটনাগুলো ঘটছে, আজকে ঘটনাগুলো টেলিভিশনে, মোবাইলে, সব জায়গায় দেখা হচ্ছে, তাই জন্য কিছু মানুষ বলছেন, কিন্তু আপনি যদি দেখেন প্রতিবাদ সারা পৃথিবীতে হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবাংলায় মুষ্টিমেয় কিছু মানুষ প্রতিবাদ করছে। এই জায়গাটাই হলো সব থেকে বড় সমস্যা। এখানে জাতি, দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিবাদ করতে হবে। যেখানে অত্যাচারিত, আজকে বাংলাদেশে যদি আজকে সংখ্যালঘুরা অত্যাচারিত হন, এটা ডাইরেক্ট ইকোনমিক্যাল এফেক্ট ভারতবর্ষে এসে পড়বে, কারণ এরা সব ভারতে চলে আসবেন, হাত গুটিয়ে ভারত চুপচাপ বসে থাকবে, যে কারণে 1971 সালে যুদ্ধ হয়েছে। একটা প্রশ্ন উঠছে যে এই যে চিন্ময় প্রভুকে গ্রেফতার করা, এর পেছনের কারণটা কি? কোথাও গিয়ে কি হিন্দুদের তিনি সংগঠিত করছেন বলে ইউনূস সরকার একটা ভয় পেল? দেখুন, ভয় না পেলে তো গ্রেপ্তার করতেন না, ভয় না পেলে গ্রেপ্তার করতেন না। এবং আমার যেটা ভয় লাগে, বাংলাদেশে এই ঘটনা ঘটেছে, জেলের মধ্যে লোককে খুন করে দেওয়া হয়। আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, অনেক নেতা, অনেক মন্ত্রী রয়েছেন, তাদেরকে জেলের মধ্যেই মেরে ফেলা হয়। আমার এই যে এনাকে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছেন, বাংলাদেশের মানুষ লড়াই করছেন, কিন্তু এরম ঘটনাও বাংলাদেশে ঘটেছে। ভয় না পেলে, কারণ দেখুন জাগরণটা সারা পৃথিবীব্যাপী হয়েছে। আপনি আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, ইংল্যান্ড বলুন, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে হয়েছে জাগরণটা। এবং জাগরণটা আমি এটা বলবো শুধুমাত্র একটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ না, এই ধর্মের বাইরে গিয়ে অনেক মানুষই এটার প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশে সেই সব মানুষদের আমি হ্যাটসঅপ জানাই যারা কিনা মন্দির পাহারা দিয়েছেন, তারা মুসলিম ধর্মের লোক, তারা মন্দির পাহারা দিয়েছেন, এরকম প্রচুর মানুষ আছেন। তাই এই যে গ্রেপ্তারি যেটা হয়েছে, এটা কিন্তু ধর্ম, জাতি, বর্ণ, দেশের বাইরে গিয়ে সারা পৃথিবীব্যাপী প্রতিবাদ হয়েছে। তাই জন্যই অস্বাভাবিকভাবে ইউনিশ সরকার ভয় পেয়েছেন। প্রশ্ন উঠছে যে গ্রেফতারের পরেও কেন নিজেদের হেফাজতে চাইল না মোহাম্মদ ইউনূসের পুলিশ? হামলার প্রতিবাদে বাংলাদেশের সংখ্যালঘুদের যে আন্দোলন, তাকে
তাকে থামাতে কি কোথাও গিয়ে গ্রেফতার করা হয়েছে ইস্কনের সন্ন্যাসীকে? কারণ তারপর থেকে আমরা কার্যত দেখছি বিক্রম দা যে ইস্কনের মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে, ভক্তদের গ্রেফতার করা হচ্ছে, কি চলছে? আমি তো বললাম এটা একটা ভ্যান্ডালিস্ট কান্ট্রিতে পরিণত হয়েছে। এটা এই দেশটাতে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, এই দেশটাতে কোনো ল অ্যান্ড অর্ডার থাকবেও না। এই দেশটাতে মার দাঙ্গা খুনো খুনি যে সরকারে আসবে তাকে এটা একবারে মানে করার মতন জায়গাতেই চলে এসেছে। আপনি ওদের রাষ্ট্রীয় নেতাদের কথা দেখুন না, যে রাষ্ট্রীয় নেতা যদি ক্ষমতা চলে যায় সে আর দেশে থাকতে, তারেক রহমান দেশে থাকে, শেখ হাসিনা দেখে থাকতে পারছে? কটা কটা নেতা দেশে, একটা সব নেতা যদি সব বিরোধী দলের নেতা থাকতো আমি বুঝতাম যে না দেশটাতে মানুষের শান্তি আছে। কেউ থাকতে পারে না। লুট ডাকাতি, আপনি একটা জিনিস চিন্তা করুন তো, ওদের দেশে চুরি হচ্ছে কি, চুরি হচ্ছে কি, চুরি হচ্ছে না, চুরি হচ্ছে হলো একটা ওয়াশরুমের প্যান, এটা চুরি হচ্ছে। এই যদি একটা মানুষের স্ট্যান্ডার্ড হয়, এটা যদি একটা দেশের স্ট্যান্ডার্ড হয়, তাহলে দেশ চলবে কোথার থেকে? কিছু শিক্ষিত মানুষ আছেন যারা ভাষা নিয়ে আন্দোলন করে বাংলা ভাষাকে বিশ্বে স্বীকৃত করেছেন, এটা ঘটনা। সেই সংখ্যায় মানুষ আছেন, কিন্তু তাদের সংখ্যাটা দিন 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 কমে যাচ্ছে, কারণ এই আক্রমণ শিকার তো তারাও হচ্ছে। কনস্ট্যান্ট যদি থিওরি অফ নন ভায়োলেন্স, যেটা যারা বিশ্বাস করেন থিওরি অফ নন ভায়োলেন্সে, এটা একদম পুলিশ থিওরি। কারণ যে নন ভায়োলেন্সের জন্য দেখাতে গেছে সেই তো সবার আগে মারা গেছে, যেই নন ভায়োলেন্স দেখাতে যাবে এদের সঙ্গে নন ভায়োলেন্স হয়। বাংলাদেশে বন্ধ করে দেওয়া হলো সমস্ত ভারতীয় চ্যানেল, কি বলবো? দেখুন, আমার মতে ভারত সরকারের কাছে আবেদন করব, এই বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসাতে আসছে, যে সকলগুলো যাদেরকে চিহ্নিত করে, আমি বলছি সবার বন্ধ করবেন না, চিহ্নিত করে কিছু লোকের বন্ধ করুন। আর যারা সত্যি নিপীড়িত এবং পীড়িত, তারা যারা ভারতবর্ষে আসছে তাদের ভিসা বন্ধ করবেন, এটা ফার্স্ট বন্ধ করে দিন। দ্বিতীয়ত হলো বাংলাদেশ, ভারত সরকারকে আমি আবেদন করব বাংলাদেশের সাথে সর্বত্র সম্পর্ক ছিন্ন করে দিন। সর্বত্র সম্পর্ক দরকার নেই, আমাদের কিসের প্রয়োজন আছে? খাবার, জল, ইলেকট্রিসিটি সবকিছু ভারতের ব্যবহার করে, আর ভারতের বিরোধিতা করবে। আপনি বলুন যা কিছু, যদি আমি তো বললাম ওই প্রফেসর ইউনিসকে যেদিন বাংলাদেশ থেকে পালাতে হবে, সে তো ভারতের ওপর দিয়েই পালাবে, সে কোথা দিয়ে পালাবে? আমি ওনাকেই প্রশ্ন করছি। আপনাকে যদি বাংলাদেশ থেকে পালাতে হয় কোনোদিন, এমনিও ধরুন বেড়াতেই যাচ্ছেন বাইরে, কোথা দিয়ে যাবেন? ভারত ছাড়া যেতে পারবেন আপনি? ভারত ছাড়া আপনি যেতে পারেন একটা যে মায়ানমার, যান ঘুরে, তার সাথে তো সম্পর্ক খুব একটা ভালো বলে মনে হয় না। আপনাকে যেতে গেলে, আপনাকে বিদেশে ট্রাভেল করতে গেলে, বাংলাদেশ পেরোতে গেলে আপনাকে ভারতের ওপর দিয়েই যেতে হবে, সব মানুষকেই যেতে হবে বাংলাদেশে। এটা বন্ধ করে দেওয়া দরকার। আইনজীবী খুনে বাংলাদেশে কর্মবিরতি, অনির্দিষ্টকাল কর্মবিরতি আইনজীবীদের, অনিশ্চিত চিন্ময় কৃষ্ণপ্রভুর শুনানি। দেখুন, যে কোনো খুনকে আমি, এই যে আইনজীবী বাংলাদেশে খুন হয়েছেন, আমি যে কোনো খুনেরই আমি বিরোধিতা করি। এটা ঘটনা যে এটা অন্যায় হয়েছে, কিন্তু এই অন্যায়কে কেন্দ্র করে যদি নিরপরাধ কোনো লোককে ফাঁসানো হয়, সেটা কিন্তু আরো বড় অন্যায়। সত্যিকারের অপরাধীকে ধরে যদি সাজা দেওয়া হয়, সেটা সমাজের পক্ষে কল্যাণ। বাংলাদেশে যেটা হয় সেটা হলো আসল অপরাধীকে, এই যে 2021 সালে যখন দুর্গাপুজোয় আক্রমণ হলো, হ্যাঁ, সেই দুর্গাপুজোর আক্রমণে দেখা গেল আলটিমেটলি যে ঘটনাটা ঘটিয়েছে সেটা একটা অংশের, এই যারা যারা কিনা ভারতের বিরোধিতা করেন বা সংখ্যালঘুদের বিরোধিতা করেন, সেই সংখ্যার মানুষ, সবাই নয়। তো যিনি মারা গেছেন তার যদি সঠিক বিচার বাংলাদেশ হবে না, বাংলাদেশে কোনো সঠিক বিচার হয়, দু চারটে হয়তো হতে পারে বাংলাদেশ, এবং যারা প্রকৃত দোষী তাদেরকে ধরে বার করতে হবে। আলটিমেটলি আগেই 2021 সালে যখন মন্দিরগুলোর ওপরে হিন্দুদের দুর্গাপুজোর সময় আক্রমণ হলো, সেই আক্রমণের সময় আলটিমেটলি সিসিটিভি ফুটেজে ধরা পড়লো কে ওটা করেছে। যারা বাংলাদেশে ভারত বিরোধিতা করে তারাই, সেই সংখ্যার মানুষই করেছে। বিক্রম দা, পার হয়ে গিয়েছে ইতিমধ্যে 48 ঘন্টা। আপনি ঠিক যেরকমটা বলেন, আমি সেই
আপনার কথার সূত্র ধরেই বলবো যে আমরা দেখেছি যে জেলের ভেতরে অকথ্য অত্যাচার, এবার তো জেলের ভেতরে অত্যাচার করা হচ্ছে চিন্ময় প্রভুকে, এবং তার যে খাবার দাবার, সে যেভাবে তিনি খাবার খেয়ে থাকেন, সেরকমও কোনো খবর আমাদের কাছে আসছে না। মঙ্গলবার রাত 8টায় শেষ খেতে দেওয়া হয়েছিল তাকে। দেখুন, বাংলাদেশে চিন্ময় প্রভুকে জেলের মধ্যে অত্যাচার হবে, এটা বাংলাদেশের কালচার। জেলের মধ্যেই তাজউদ্দিন সাহেবকে তো জেলের মধ্যেই মেরে ফেলেছিল, এবং তার পরবর্তীকালে যারা যারা সরকারে এসে জেলের মধ্যেই তো পিটিয়ে মেরে ফেলে। ওদের আমি তো বলছি ওদের আইন আদালত বলে কোনো জিনিস আছে, চিফ জাস্টিসকে পালাতে হয়। বাংলাদেশে আইন আদালত জেল বলে কোনো ব্যবস্থাই নেই, ওটা কোনো ব্যবস্থাপনাই না। আমার 3টে শেষ প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশে একদম হিন্দু নিধন যজ্ঞ চলছে, বুদ্ধিজীবীরা চুপ কেন? আর কেউ কিছু লিখছেন না, কেউ কিছু কি বলবেনও না, কারণ যাদের উপর অত্যাচার হচ্ছে তাও তো বাংলা ভাষায়। এখানকার বুদ্ধিজীবীরা হলো দালাল বুদ্ধিজীবী, ওরা বুদ্ধি বেচে পয়সা করে খান। এই যে আপনি বলুন এই যে টেরোরিজম, এটা একটা ইনকামের জায়গা। বাংলাদেশে হিন্দু নিধন করবে, এটা ইনকামের জায়গা, নইলে একটা লোক এমনি এমনি গিয়ে করবে? এটা একটা মার্কেট। এই যে এখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করেছে, ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তো ছড়াচ্ছে, সরকারই ছড়াচ্ছে, গ্রেপ্তারটাই তো সরকারি ভাবে করেছে, ছড়ানোর জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে ছড়ানোর জন্য চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। এর জন্য ইউনিসের বিচার হওয়া উচিত, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। উনি চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে, ওনার সরকার ওনার প্রশাসন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে উনি সংখ্যালঘুদের বিরুদ্ধে দাঙ্গা ছড়ানোর জন্য এই গ্রেপ্তারটা উনি করেছেন। যদি আমি এটা বলি, বামেরা চুপ কেন? দেখুন, আমি তো কোনো রাজনৈতিক দল হিসাবে বলবো না, আমি বলবো যে ভারত পশ্চিম বাংলার রাজনীতিতে খুব কম সংখ্যক মানুষ এটা নিয়ে প্রতিবাদ করে। আমরা দেখেছি ব্ল্যাক লাইভস ম্যাটার, বা ধরুন যখনই প্যালেস্টাইন নিয়ে কোনো কথা হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই। দেখুন, মানুষ যখন অত্যাচারিত হয় আমি সব সময়তেই প্রতিবাদ করি, সেটা প্যালেস্টাইন হোক, সেটা ভিয়েতনাম হোক, আর সেটা বাংলাদেশ হোক। কিন্তু বাংলাদেশের প্রতি আমাদের আবেগটা বাড়বে, কারণ আমাদের ভাষা, আমাদের পাশের রাজ্য, সেখান থেকে মানুষ এদেশে আসলে আমাদের দেশের ডাইরেক্ট ক্ষয়ক্ষতি বেশি হবে। প্যালেস্টাইনে হলে নিশ্চয়ই সেন্টিমেন্টাল জায়গা থাকবে, কিন্তু আমাদের দেশে ক্ষয়ক্ষতির সাথে প্যালেস্টাইন বা আফগানিস্তান, এই আপনার ভিয়েতনামের কোনো যোগসাজশ নেই। কিন্তু বাংলাদেশ হলে আমাদের ভারতবর্ষ ডাইরেক্টলি এফেক্ট হবে, তাই জন্যই বাংলাদেশ নিয়ে আমাদের কথা বলতে হবে এবং ভারতবর্ষের মানুষকে গর্জে উঠতে হবে বাংলাদেশ নিয়ে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, যে ধর্মের ওপরই অত্যাচার হোক আমি মানতে পারি না। দেখুন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার একজন নেত্রী। উনি সাম্প্রদায়িক উস্কানি দেওয়ারই একজন নেত্রী বলে আমি মনে করি, এবং তিনি যে চুপ থাকবেন এবং তিনি কোনো কথা বলবেন না, এটা আমাদের কাছে প্রত্যাশিত।